এইচএসসি 26 এবং এইচএসসি 27 ব্যাচের শিক্ষার্থীরা, আপনাদের সবাইকে আমাদের আজকের অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারের আরও একটা লাইভ ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা আমাদের অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারের 30 নাম্বার লেকচারের ক্লাস করতে যাচ্ছি। 30 নাম্বার লেকচারের ক্লাসের আমাদের আজকের যে আলোচ্য টপিক সেটা হচ্ছে নগদ প্রবাহ বিবরণী। ঈদের পরপর আমরা এই নগদ প্রবাহ বিবরণী এই চ্যাপ্টারটা শুরু করছি। নগদ প্রবাহ বিবরণী থেকে গত দিনের ক্লাসে আমরা এই টপিকের বেসিক অধ্যায় এবং এই টপিক থেকে আসা বিগত বছরের বোর্ড প্রশ্ন আমরা আলোচনা করছিলাম। আর অ্যাজ ইউজুয়াল আজকের ক্লাসে আমরা সৃজনশীল অংশের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো যারা যারা এইচএসসি 26 এবং 27 ব্যাচের স্টুডেন্টরা আছেন একটু দ্রুত ক্লাসে জয়েন করবেন, এবং যারা যারা জয়েন করতে পারবেন তারা একটু জানাবেন যে সবাই ঠিকমতো আমাকে অ্যাটলিস্ট শুনতে পাচ্ছেন কি না, এবং বোর্ডের লেখাগুলো স্পষ্ট আপনার কাছে ক্লিয়ার কিনা সেটাও একটু কষ্ট করে সবাই জানাবেন। আমরা সবাই ক্লাসে আসার জন্য একটু অপেক্ষা করতে চাই, যেহেতু আজকে থেকেই সারা বাংলাদেশের স্কুল কলেজ সবই খোলা হয়ে গেছে। তো ম্যাক্সিমাম স্টুডেন্টদেরই হয়তো বা এইচএসসি 27 ব্যাচ যারা আছেন তারা হয়তো মাত্রই কলেজ থেকে অনেকে ফেরার কথা। আর এইচএসসি 26 ব্যাচ যাদের টেস্ট পরীক্ষা শেষ, যাদের সামনে বোর্ড ফাইনাল, তাদের তো আর কলেজে ক্লাসের কোনো ঝামেলা নাই। আশা করি তারা দ্রুত ক্লাসে চলে আসবেন। ওকে, আমরা ক্লাসের আলোচনায় মোটামুটি চলে যেতে চাই। আজকে যা শিখবো আমরা সেটা একটু সবার প্রথমে দেখে নেই। আজকে আমাদের এই নগদ প্রবাহ বিবরণী এই অংশের দ্বিতীয় ক্লাস। নগদ প্রবাহ বিবরণীর দ্বিতীয় অংশের ক্লাসে আমরা বিগত বছরের বোর্ড পরীক্ষাতে যে প্রশ্নগুলো আসছে সেই বোর্ড প্রশ্নগুলোর এমসিকিউ অংশ অল্প কয়েকটা সর্বোচ্চ 14 থেকে 15টা এমসিকিউ আমরা সমাধান করব। আর আমরা সৃজনশীল কোয়েশ্চেন সমাধান করব। এগুলো বিগত বছরের বোর্ড পরীক্ষায় আসা। সো বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এইচএসসি 26 ব্যাচের জন্য। তো এইচএসসি 26 ব্যাচের যারা আছেন বা 27 ব্যাচের যারা আছেন তারা তাড়াতাড়ি একটু ক্লাসে জয়েন করেন। ওকে, আমরা শুরুতেই দেখে নিতে চাই আমাদের সাথে জয়েন করছেন সম্ভবত আব্দুল আহাদ। জি, ওয়ালাইকুম সালাম ভাইয়া। একটু সবাইকে মেনশন করেন, তাড়াতাড়ি ক্লাসে জয়েন করতে বললেন সবাইকে। ওকে, পূজা সম্ভবত আমাদের সাথে আসছেন। ওকে জি, হ্যাঁ, সবাই একটু মেনশন করে ফ্রেন্ডদেরকে ডেকে নেন। আমরা তাড়াতাড়ি আমাদের ক্লাসের আলোচনা শুরু করে দিতে চাই। অলরেডি আমরা কিছুটা লেট হয়ে গেছে আমাদের শিডিউলে যে টাইমটা দেওয়া ছিল তার চাইতে। তবে শিডিউলে যেই 10-15 মিনিটের আমাদের লেট হয়ে গেছে সেটা আমরা ইনশাল্লাহ পোষাই দিব আপনাদেরকে, কারণ আমাদের এর পরবর্তী যে ক্লাসটা সেটা কয়টায়, সেটা আমাদের কয়টা থেকে শুরু হবে, 4টা থেকে শুরু হবে। তো 4টা থেকে যেহেতু শুরু হবে মাঝখানে একটু গ্যাপ পাওয়াই যাচ্ছে। তো আমরা একটু লম্বা সময়ের একটু ক্লাস নিয়ে আমরা নগদ প্রবাহ বিবরণী এই টপিকটা আজকে ইনশাল্লাহ শেষ করব। নগদ প্রবাহ বিবরণী টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ নগদ প্রবাহ বিবরণী এইটা অন্যান্য টপিকের চাইতে অনেক সহজ এবং অনেক ছোট টাইপের অঙ্ক, এবং সৃজনশীল অঙ্ক সমাধান করতে গেলে দেখবেন যে এটা খুব সহজেই আপনারা সমাধান করে ফেলতে পারবেন, খুব একটা ঝামেলা হবে না। শুধুমাত্র পরিচালন অংশটাতে একটু ঝামেলায় পড়তে হতে পারে আমাদের। পরিচালন অংশ আমরা প্রত্যক্ষ পদ্ধতি আর পরোক্ষ পদ্ধতি, যে দুইটা পদ্ধতিতে নগদ প্রবাহ বিবরণী তৈরি করা যায় সেই দুইটা পদ্ধতির মধ্যে শুধু পরিচালনগত অংশের মধ্যে কিছুটা ঝামেলা তৈরি হয়। এছাড়া বিনিয়োগ কার্যক্রম, অর্থায়ন কার্যক্রম এগুলো অপেক্ষাকৃত সহজ, এগুলা নিয়ে কোনো ঝামেলায় আমাদের পড়তেই হবে না। আসেন ক্লাসের আলোচনা শুরু করে দিই। যারা যারা ক্লাসে জয়েন করছেন সবাই একটু আমার সাথে সাথে লেখাপড়াটা শুরু করে দেন। আমরা আজকে যেটা দেখব শুরুতে সেটা যে আমাদের এই টপিক থেকে বিগত বছরের বোর্ড পরীক্ষাতে কিছু প্রশ্ন যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলো আমরা সমাধান করব। শুরুতেই কোশ্চেন নাম্বার 1 নাম্বার প্রশ্নে বলা আছে যে নগদ প্রবাহ বিবরণীর মধ্যে যে নগদ কার্যক্রমগুলো থাকে, নগদ প্রবাহ বিবরণীর মধ্যে যে নগদ কার্যক্রমগুলো থাকবে সেই নগদ কার্যক্রমগুলোকে আমরা বেসিক্যালি কত ভাগে দেখাইতে পারবো, কত ভাগ অনুযায়ী দেখানো যাবে সেটা একটু আমরা দেখতে চাই। ওকে, খেয়াল করেন প্রশ্ন নাম্বার 1 নাম্বার প্রশ্নে আপনাদের কাছে জিজ্ঞাস্য যে নগদ প্রবাহ বিবরণীতে আমরা যে নগদ কার্যক্রমগুলো দেখাচ্ছি, নগদ কার্যক্রমগুলোকে আমরা মোট কত ভাগে ভাগ করে দেখাবো। আর মনে রাখতে হবে নগদ প্রবাহ বিবরণী সম্পর্কে, এটা তৈরি করা সম্পর্কে বলে দেওয়া আছে আন্তর্জাতিক হিসাব বিজ্ঞানের যে মান IAS,
ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, এটার ধারা নাম্বার হচ্ছে 7 নম্বর ধারাতে উল্লেখ করে দেওয়া আছে। তাহলে ধারা নম্বর কত মনে রাখবো? 7। নগদ প্রবাহ বিবরণীর জন্য আন্তর্জাতিক হিসাব বিজ্ঞানের মানটা হচ্ছে 7 নম্বর ধারা অনুযায়ী আপনাকে নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করতে হয়, এবং এই নগদ প্রবাহ বিবরণীর মধ্যে আমরা নগদ কার্যক্রমগুলোকে মূলত 3 ভাগে ভাগ করে দেখাই। তাহলে সঠিক উত্তর হবে হচ্ছে খ নাম্বার অপশন। এই 3টা যে ভাগ, তার মধ্যে প্রথম অংশটার নাম হচ্ছে পরিচালন কার্যক্রম, তারপরে দ্বিতীয় ভাগ যেটা সেটা হচ্ছে বিনিয়োগ কার্যক্রম, আর সর্বশেষ 3 নাম্বার যে নামটা সেটা হচ্ছে অর্থায়ন কার্যক্রম। আশা করি এই নামগুলো সবারই অলরেডি জানা। পরিচালন কার্যক্রম, যেই পরিচালন কার্যক্রম দ্বারা বোঝানো হয় যেগুলা ব্যবসায়িক প্রতিষ্ঠানের আয় অর্জনে সহায়তা করে, অর্থাৎ যে সমস্ত দফাগুলো আয় বিবরণীকে প্রভাবিত করে সেগুলোকে দেখানো হয় পরিচালন কার্যক্রম অংশে। বিনিয়োগ কার্যক্রম অংশের মধ্যে দেখানো হবে যে কোনো রকমের স্থায়ী সম্পত্তি, যন্ত্রপাতি, আসবাবপত্র, দালানকোঠা ক্রয় বিক্রয় সংক্রান্ত বিষয়গুলো দেখাবো আমরা বিনিয়োগ কার্যক্রমে। আর শেয়ার ইস্যু, তারপর হচ্ছে ঋণপত্র, ডিবেঞ্চার বা বন্ড ইত্যাদি বিষয়গুলোকে মূলত অর্থায়ন কার্যক্রমের অধীনে দেখানো হয়ে থাকে। আসেন তারপরে আমরা যাই পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 2 নাম্বার প্রশ্ন হচ্ছে বিনিয়োগ সংক্রান্ত যে কার্যক্রম, এই বিনিয়োগ সংক্রান্ত কার্যক্রমের মধ্যে নগদ প্রবাহ কোনটার দ্বারা সংগঠিত হচ্ছে? ঢাকা বোর্ডের পরীক্ষায় আসা প্রশ্ন। খেয়াল করেন বিনিয়োগ কার্যক্রমের মধ্যে কোন দফাটা আসবে। 4টা অপশন দেওয়া আছে, একটু মনোযোগ সহকারে পড়বেন এবং সবাই কমেন্টে একটু উত্তর দেওয়ার চেষ্টা করবেন। সবাই কমেন্টে উত্তর লিখবেন, যারা যারা ক্লাসে জয়েন করছেন সবাই কমেন্টে উত্তর লিখবেন, কমেন্টে উত্তর লিখবেন, তাড়াতাড়ি কমেন্টে উত্তর লেখেন। বিনিয়োগ সংক্রান্ত কার্যক্রম, বিনিয়োগ সংক্রান্ত কার্যক্রমের মধ্যে দেখানো হবে আমরা যদি কোনো কোম্পানিতে শেয়ারে বিনিয়োগ করি বা অথবা আমরা যদি কোনো যন্ত্রপাতি ক্রয় করি অথবা যদি আমরা কোনো আসবাবপত্র ক্রয় করি। খেয়াল করেন সাধারণত বিনিয়োগ সংক্রান্ত কার্যক্রমের মধ্যে আমরা হচ্ছে সম্পত্তি, কোন ধরনের সম্পত্তি? স্থায়ী সম্পত্তি ক্রয় ও বিক্রয় সংক্রান্ত বিষয়গুলোকে আমরা সহজেই দেখিয়ে থাকি, যেখানে সেটা হচ্ছে বিনিয়োগ কার্যক্রম। বাট বিনিয়োগ কার্যক্রমের মধ্যে স্থায়ী সম্পত্তি ছাড়াও আরও যে সমস্ত দফাগুলো আসবে সেটা হচ্ছে, খেয়াল করেন গ নাম্বার অপশনটা হচ্ছে উত্তর, অন্য কোম্পানির শেয়ার ক্রয় করা। আমরা নিজেদের কোম্পানির শেয়ার কি করি? ইস্যু করি বা বিক্রয় করি। শেয়ার ইস্যু করা বা শেয়ার বিক্রয় করা, ভালো মতো খেয়াল করেন। এই কোশ্চেনটা পরীক্ষার হলে ঝামেলায় ফেলতে পারে আপনাকে। খেয়াল করেন মনোযোগ দিয়ে, শেয়ার ইস্যু করা বা শেয়ার বিক্রয় করা, এইটা কোন কার্যক্রম? শেয়ার ইস্যু বা শেয়ার বিক্রয় হচ্ছে স্যার অর্থায়ন কার্যক্রম। তারপরে শেয়ার ইস্যু করলে শেয়ার হোল্ডারদেরকে আমরা কি করি? লভ্যাংশ প্রদান করি। লভ্যাংশ প্রদান করা কোন কার্যক্রম? এইটাও হবে হচ্ছে অর্থায়ন কার্যক্রম। আর অগ্রিম খরচের হ্রাস, অগ্রিম খরচ একটা চলতি সম্পত্তির হ্রাস বৃদ্ধি, এটাকে দেখানো হবে হচ্ছে পরিচালন কার্যক্রম অংশে। পরিচালন কার্যক্রম অংশে চলতি সম্পত্তির হ্রাস বৃদ্ধি, চলতি দায়ের হ্রাস বৃদ্ধি দেখানো হয় পরিচালন কার্যক্রম অংশে। লভ্যাংশ পরিশোধ করা, শেয়ার ইস্যু বা শেয়ার বিক্রয় করা, এই দুটাই দেখানো হবে অর্থায়ন কার্যক্রমের অন্তর্ভুক্ত দফা হিসেবে। আর অন্য কোম্পানি শেয়ার ক্রয় করা মানে অন্য কোম্পানির শেয়ারে আপনি বিনিয়োগ করছেন। শেয়ার ক্রয় করা মানে হচ্ছে শেয়ার বিনিয়োগ করাকে বোঝানো হচ্ছে। আর এই শেয়ারে বিনিয়োগ করা এটাই হবে হচ্ছে স্যার বিনিয়োগ সংক্রান্ত কার্যক্রম এর অন্তর্ভুক্ত দফা, গ নাম্বার অপশন। তবে শেয়ারে বিনিয়োগ, শেয়ার ক্রয়, অন্য কোম্পানি শেয়ার আপনি ক্রয় করছেন, কিন্তু মনে রাখবেন যদি প্রশ্নের মধ্যে বলা হয় স্যার ট্রেজারি স্টক ক্রয়, ট্রেজারি স্টক বা ট্রেজারি শেয়ার ক্রয়, এইটা কিন্তু ভিন্ন বিষয় হবে। ট্রেজারি স্টক বা ট্রেজারি শেয়ার, ট্রেজারি স্টক বা ট্রেজারি শেয়ার এটা হচ্ছে নিজেদের কোম্পানির শেয়ার নিজেরা যদি পুনরায় ক্রয় করি সেটাকে ট্রেজারি স্টক বা ট্রেজারি শেয়ার বলে। আর এই ট্রেজারি শেয়ার এইটা হচ্ছে অর্থায়ন কার্যক্রম এর অংশ। তাহলে অগ্রাধিকার শেয়ার, সাধারণ শেয়ার, তারপরে ট্রেজারি শেয়ার, এগুলো ইস্যু করা বা এগুলো বিক্রয় করা,
অথবা ট্রেজারি শেয়ার ক্রয় করা ইত্যাদি দফাগুলো আসবে অর্থায়ন কার্যক্রমের মধ্যে। আর যে কোনো প্রকারের স্থায়ী সম্পত্তির ক্রয় বিক্রয় অথবা অন্য কোনো কোম্পানির শেয়ার ক্রয় করা, অন্য কোনো কোম্পানির ঋণপত্র ক্রয় করা বা বন্ড ক্রয় করা, সেটা হবে হচ্ছে স্যার বিনিয়োগ সংক্রান্ত কার্যক্রম এর অন্তর্ভুক্ত। আশা করি ক্লিয়ার হওয়ার কথা সবার কাছে, আশা করি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। আসলে পরবর্তী কোশ্চেন দেখি আমরা, প্রশ্ন নাম্বার 3 নাম্বার প্রশ্ন খেয়াল করেন। 3 নাম্বার প্রশ্নের মধ্যে উল্লেখ করে দেওয়া আছে যে নিচের কোনটি অর্থ সংস্থান কার্যক্রম অর্থাৎ অর্থায়ন কার্যক্রম এর অন্তর্ভুক্ত। অর্থায়ন কার্যক্রম এর অন্তর্ভুক্ত দফা অর্থ সংস্থান কার্যক্রম অর্থাৎ অর্থায়ন সংক্রান্ত কার্যক্রম। অর্থায়ন সংক্রান্ত কার্যক্রম এর অন্তর্ভুক্ত দফা কোনটা জিজ্ঞাসা করা হয়েছে, একটু কমেন্টে উত্তর চাই সবার কাছ থেকে। ওকে, মুক্তা সাহা উত্তর দিচ্ছেন, স্নিগ্ধা মহাজন উত্তর দিচ্ছেন, ভেরি গুড, উত্তর ঠিক আছে আপনাদের মোটামুটি। বাকিরা কারিশমা সুলতানা একটু কমেন্টে উত্তর লিখবেন সবাই। ওকে, দেখেন কোয়েশ্চেন নাম্বার 3 কোনটি অর্থায়ন কার্যক্রম বা অর্থ সংস্থান কার্যক্রম এর অন্তর্ভুক্ত। অর্থ সংস্থান কার্যক্রমের মধ্যে কি কি আসবে? অর্থ সংস্থান কার্যক্রমের মধ্যে আসবে হচ্ছে শেয়ার, তারপরে হচ্ছে ঋণপত্র, যার অন্য নাম আমরা ডিবেঞ্চার বা বন্ড যে কোনো নাম বলতে পারি, এগুলোকে ইস্যু করা বা বিক্রয় করা। এগুলো ইস্যু করা বা বিক্রয় করা কোন কার্যক্রম? অর্থায়ন কার্যক্রম। অর্থায়ন কার্যক্রমের মধ্যে আসবে হচ্ছে ট্রেজারি শেয়ার ক্রয় করা, একটু আগেই বললাম ট্রেজারি শেয়ার ক্রয় করা, এটাও আসবে হচ্ছে অর্থায়ন কার্যক্রমের মধ্যে। আর এই যে শেয়ার হোল্ডারদেরকে আমরা কি প্রদান করি? লভ্যাংশ প্রদান করি। সো লভ্যাংশ প্রদান করা এটাও হবে অর্থায়ন কার্যক্রম এর অন্তর্ভুক্ত। অর্থায়ন কার্যক্রমের এটা হচ্ছে বহিঃপ্রবাহ, কারণ লভ্যাংশ প্রদান করলে টাকা ব্যবসায় থেকে চলে যায়। আর এই যে শেয়ার ইস্যু ক্রয় করা বা ডিবেঞ্চার বা শেয়ার ইস্যু বা ঋণপত্র বা ডিবেঞ্চার এগুলো ইস্যু করা, এই ইস্যু করাটা হবে হচ্ছে নগদ প্রবাহ বিবরণীর আন্তঃপ্রবাহকে নির্দেশ করবে, অর্থাৎ টাকা আসবে ব্যবসায়। তাহলে আন্তঃপ্রবাহ হবে শেয়ার ইস্যু বা ঋণপত্র ইস্যু, আর নগদ অর্থের বহিঃপ্রবাহ হবে হচ্ছে লভ্যাংশ প্রদানের মাধ্যমে অর্থ সংস্থান কার্যক্রমের। ওকে, আসেন পরবর্তী প্রশ্নে যাই আমরা। পরবর্তী প্রশ্ন দেখব কোয়েশ্চেন নাম্বার 4, 5, 6। ওকে, এটা দ্রুত এখন একটু আমরা সমাধান করতে চাই তাড়াতাড়ি, কারণ এই এমসিকিউ প্রশ্নগুলো আপনাদের গত দিনের যে বেসিক আলোচনা করছিলাম ক্লাসে, সেই বেসিক ক্লাসটা যারা করছেন তাদের জন্য আসলে এই প্রশ্নগুলো অ্যান্সার করাটা মোটেও কঠিন হওয়ার কথা না। তবে গত দিনের ক্লাসে আপনাদের উপস্থিতি সংখ্যা যথেষ্ট পরিমাণে কম ছিল, অনেকে অথবা ক্লাসটা করেন নাই। যারা করেন নাই নগদ প্রবাহ বিবরণীর প্রথম ক্লাস, তারা সবাই একটু প্রথম ক্লাসটা করে নিয়েন, লেকচার নাম্বার 29-এর যে ক্লাসটা ছিল। ওকে, দেখি আমরা কোয়েশ্চেন নাম্বার 4, নগদ প্রবাহ বিবরণীর ক্ষেত্রে অর্থায়ন কার্যাবলীর উদাহরণ কোনটি? দিনাজপুর বোর্ডের প্রশ্ন, সবাই উত্তর করার চেষ্টা করি। উত্তর করছি সবাই। ওকে, কোশ্চেন নাম্বার 4 বলছিলাম অর্থায়ন কার্যক্রম। অর্থায়ন কার্যক্রমের মধ্যে কি আসবে? শেয়ার, ঋণপত্র, বন্ড, ডিবেঞ্চার ইস্যু বা বিক্রয় করা। সো ঋণপত্র বিক্রয় থেকে বা ঋণপত্র ইস্যু করা থেকে আপনার যে নগদ অর্থের প্রাপ্তি ঘটে সেটাকেই লিখতে হবে অর্থায়ন কার্যাবলীর মধ্যে। খেয়াল করেন বাকি যে অপশনগুলো দেওয়া আছে, জমি বিক্রয় থেকে নগদ প্রবাহ, জমি বিক্রয় এটা আসবে হচ্ছে আপনার কোথায়? বিনিয়োগ কার্যক্রমের মধ্যে, কারণ জমি হচ্ছে একটা স্থায়ী সম্পত্তি। তারপরে বিনিয়োগ বিক্রয় থেকে নগদ প্রাপ্তি, বিনিয়োগ বিক্রয় করে থেকে যে নগদ প্রাপ্তি ঘটবে এটাও আসবে বিনিয়োগ কার্যক্রমের মধ্যে। আর পণ্য সেবা বিক্রয় করে যে নগদ অর্থের প্রাপ্তি ঘটে এটাকে লিখতে হবে পরিচালন কার্যক্রম অংশে। পরিচালন কার্যক্রম অংশে লিখতে হবে এটাকে। আসে পরবর্তী প্রশ্ন খেয়াল করি, কোয়েশ্চেন নাম্বার 5।
5 নাম্বার, বিনিয়োগ কার্যক্রম থেকে নগদ প্রবাহের উদাহরণ কোনটি? বিনিয়োগ কার্যক্রমের মধ্যে আসবে এই যে মেশিন ক্রয়। মেশিন একটা স্থায়ী সম্পত্তি, আর স্থায়ী সম্পত্তি ক্রয় করা হচ্ছে বিনিয়োগ কার্যক্রম। বেতন প্রদান, এটা হবে পরিচালন কার্যক্রম এর অংশ। পরিচালন কার্যক্রম। লভ্যাংশ প্রদান করা এবং শেয়ার ইস্যু করা, এই দুটা হবে হচ্ছে অর্থায়ন কার্যক্রম এর অন্তর্ভুক্ত দফা। আশা করি বুঝতেছি। ওকে, তারপরে আসি পরবর্তী প্রশ্ন নাম্বার 6। শেয়ার হোল্ডারদেরকে কি করছি আমরা? নগদ লভ্যাংশ প্রদান করছি। তো শেয়ার হোল্ডারদেরকে যদি আমরা লভ্যাংশ দেই, শেয়ার হোল্ডারদেরকে লভ্যাংশ দিলে অর্থাৎ যৌথ মূলধনী কোম্পানির যারা শেয়ার হোল্ডার তাদের কাছে আমরা শেয়ার প্রথমে ইস্যু বা বিক্রয় করি, তারপরে সেই শেয়ার হোল্ডারদেরকে আমরা লভ্যাংশ প্রদান করি। তাহলে শেয়ার ইস্যু করা আর লভ্যাংশ প্রদান করা দুটাই হচ্ছে কিসের অন্তর্ভুক্ত? অর্থায়ন কার্যক্রম এর অন্তর্ভুক্ত। শেয়ার ইস্যু থেকে আপনি যে নগদ প্রাপ্তি ঘটে সেটা হচ্ছে আন্তঃপ্রবাহ, আর লভ্যাংশ প্রদান করলে সেটা হচ্ছে অর্থায়ন কার্যক্রম এর বহিঃপ্রবাহ, অর্থাৎ টাকা হ্রাস পায় বা কমে যায়। অর্থায়ন কার্যক্রমের বহিঃপ্রবাহ ঘটে কোনটার দ্বারা? নগদ লভ্যাংশ প্রদান এর মাধ্যমে। আসেন পরবর্তী প্রশ্নে যাই আমরা। কোয়েশ্চেন নাম্বার 6 পর্যন্ত পড়লাম, পরবর্তী প্রশ্ন দেখব কোয়েশ্চেন 7, 8, 9। এই প্রশ্নগুলো যদি আপনাদের ভালো মতো বুঝে ফেলেন আমার সাথে সাথে, এই যেমন প্রত্যেকটা প্রশ্ন কিছু পারতেছেন না মুক্তা সাহা, আচ্ছা কিছু যদি না পেরে থাকেন, না পারার পিছনে কারণ হতে পারে যেটা, সেটা হচ্ছে নগদ প্রবাহ বিবরণীর বেসিক ক্লাস না করা। আচ্ছা, যতটুকু পারতেছি আমি চেষ্টা করতেছি আপনারা যাতে পারেন। যারা যারা গত ক্লাস করেন নাই তাদের জন্য বোঝানোর চেষ্টা করতেছি। সহজ কথায় মনে রাখেন, যে সমস্ত দফাগুলো আয় বিবরণীকে প্রভাবিত করে সেই সমস্ত দফা আয় বিবরণীর পরিচালন কার্যক্রম অংশ। আয় বিবরণীর পরিচালন কার্যক্রম অংশের মধ্যে যেমন পণ্যদ্রব্য বিক্রয় করা, পণ্যদ্রব্য ক্রয় করা, তারপর হচ্ছে মজুরি প্রদান করা, জাহাজ ভাড়া প্রদান করা, বেতন প্রদান করা, ভাড়া প্রদান করা, যেগুলো পরিচালন কার্যাবলীর মধ্যে আসে সেগুলোকে আমরা পরিচালন কার্যক্রমের ফলে নগদ অর্থের আন্ত এবং বহিঃপ্রবাহ হিসেবে বিবেচনা করব। যে সমস্ত দফাগুলো শেয়ার, ঋণপত্র বা বন্ডকে প্রভাবিত করবে, লভ্যাংশ প্রদান করা, এগুলোকে আমরা বলবো হচ্ছে অর্থায়ন কার্যক্রম। আর যে কোনো প্রকারের স্থায়ী সম্পত্তি, যন্ত্রপাতি, আসবাবপত্র, দালান কোঠা, স্থায়ী সম্পত্তি ক্রয় বিক্রয়গুলো করা, এগুলাকে লিখতে হবে কোথায়? বিনিয়োগ কার্যক্রমের মধ্যে। আর মনে রাখবেন অবচয় যেই বিষয়টা, অবচয়, অবলোপন, অবক্ষয় বা শূন্যীকরণ, এগুলাকে হচ্ছে নগদ প্রবাহ বিবরণীর মধ্যে আমরা নিট লাভের সাথে যোগ করে দেখাই। পরোক্ষ পদ্ধতিতে যে নগদ প্রবাহ বিবরণী তৈরি করা হয় সেটাতে। তো এই হলো মোটামুটি কিছুটা বেসিক আলোচনা আমি বললাম। তারপরে বাকিটুকু হচ্ছে প্রশ্ন করতে থাকেন, ইনশাল্লাহ আরও ধীরে ধীরে বুঝবেন। ওকে, দেখেন কোয়েশ্চেন নাম্বার 7 করি। কারবারের প্রধান রাজস্ব আয় সংক্রান্ত কার্যাবলী। স্যার, কারবারের আয় সংক্রান্ত যত কার্যাবলী হবে সেগুলোকে আমরা লেখাবো পরিচালন সংক্রান্ত বিবরণীতে। পরিচালন সংক্রান্ত কার্যাবলীর মধ্যে কারবারের আয় সংক্রান্ত বিষয়গুলোকে দেখানো হবে। তারপর শেয়ারের মাধ্যমে সম্পত্তি ক্রয়। শেয়ার ইস্যু করার মাধ্যমে আপনি যদি কোনো সম্পত্তি ক্রয় করেন, শেয়ার ইস্যু করার মাধ্যমে সম্পত্তি ক্রয়। শেয়ার ইস্যু করব সম্পত্তি বিনিময়ে, সম্পত্তি আসতেছে বিনিময়ে শেয়ার দিচ্ছি, নগদ অর্থ কোনোভাবেই প্রভাবিত হচ্ছে না। আর এই দফাটাকে বলা হবে হচ্ছে গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ অনগদ কার্যাবলী। এটা কোথাও আসবে না, পরিচালন, অর্থায়ন, বিনিয়োগ কোথাও আসবে না। দেখেন সম্পত্তি হচ্ছে জড়িত কার সাথে? বিনিয়োগ কার্যাবলী। আর শেয়ার জড়িত হচ্ছে অর্থায়নের মাধ্যমে। কিন্তু এখানে নগদ অর্থের তো কোনো আদান প্রদান হচ্ছে না, কারণ আপনার ব্যবসায় সম্পত্তি আসতেছে, নগদ টাকা না দিয়ে আপনি কি ইস্যু করলেন? শেয়ার ইস্যু করলেন। সো শেয়ার ইস্যুর বিনিময়ে সম্পত্তি ক্রয় করা, এটা হচ্ছে একটা অনগদ কার্যাবলী এর উদাহরণ। দেখেন 9 নাম্বার কোশ্চেনটাও সেম জায়গা থেকেই প্রশ্ন। এই যে তাৎপর্যপূর্ণ অনগদ কার্যক্রম, খুব ভালো মতো খেয়াল করেন।
এই অনগদ কার্যক্রম এর অন্তর্ভুক্ত নয় কোনটা, এটা জিজ্ঞাসা করা হয়েছে। তাহলে অনগদ কার্যক্রম অর্থাৎ নগদ অর্থের আদান প্রদান হচ্ছে না যেই জায়গাটাতে। খেয়াল করে দেখেন, শেয়ারকে যদি আমরা ঋণপত্রে রূপান্তর করি, নগদ অর্থের কোনো আদান প্রদান নাই, কিন্তু ভাই শেয়ার এবং ঋণপত্র এই দুইটা কিন্তু অর্থায়ন কার্যাবলীকে প্রভাবিত করে। তারপরে ভূমির বিনিময়ে, ভূমি মানে হচ্ছে জমি, এর বিনিময়ে আপনি কি করলেন, যন্ত্রপাতি ক্রয় করলেন। একটা জমি দিলেন, একটা যন্ত্রপাতি আপনি ক্রয় করলেন, তাহলে যন্ত্রপাতি এবং ভূমির বিনিময় হচ্ছে, বাট নগদ অর্থের আদান প্রদান হচ্ছে না। ভূমি এবং যন্ত্রপাতি এই দুটো সম্পর্কিত হচ্ছে বিনিয়োগ কার্যাবলী এর সাথে সম্পর্কিত, কিন্তু নগদ অর্থের আদান প্রদান এখানে হচ্ছে না। লভ্যাংশ হিসেবে কি ইস্যু করা হচ্ছে, বোনাস শেয়ার ইস্যু করা হচ্ছে। লভ্যাংশ হিসেবে নগদ টাকার পরিবর্তে যে শেয়ার দেয় সেটাকে হচ্ছে লভ্যাংশ হিসেবে, নগদ টাকার পরিবর্তে শেয়ার দিলে তাকে কি বলা হয়, বোনাস শেয়ার বা স্টক লভ্যাংশ। আর এই লভ্যাংশ বা শেয়ার এগুলো হচ্ছে কোন কার্যক্রম, এগুলো হচ্ছে অর্থায়ন কার্যক্রম এর অন্তর্ভুক্ত, কিন্তু নগদ অর্থ প্রবাহিত হচ্ছে না। সো যে সমস্ত দফাগুলোর দ্বারা নগদ অর্থ প্রভাবিত হয় না, এগুলোকে হচ্ছে কি বলা হবে, তাৎপর্যপূর্ণ অনগদ কার্যক্রম। আর এই অনগদ কার্যক্রমটাকে আমরা নগদ প্রবাহ বিবরণীতে টিকা হিসেবে দেখিয়ে থাকি। এটাকে কি হিসেবে দেখাবেন, এগুলোকে টিকা হিসেবে দেখাবেন। তাহলে মনে রাখবেন, শেয়ারের মাধ্যমে সম্পত্তি ক্রয়, অথবা আমরা বলতে পারি যে বন্ডের মাধ্যমে সম্পত্তি ক্রয়। প্রত্যেকটা নাম আমি এই জায়গাতে লিখে দিচ্ছি, ভালো মতো খেয়াল করেন। বন্ডের মাধ্যমে কোনো সম্পত্তি ক্রয় করা, বন্ডের মাধ্যমে কোনো সম্পত্তি ক্রয় করা, অথবা স্থায়ী সম্পত্তির বিনিময়, স্থায়ী সম্পত্তির বিনিময়, একটার বিনিময়ে আরেকটা সম্পত্তি যদি আপনি পেয়ে থাকেন বা নিয়ে থাকেন, এক্সচেঞ্জ করে, স্থায়ী সম্পত্তির বিনিময়। শেয়ারের মাধ্যমে সম্পত্তি ক্রয়, বন্ডের মাধ্যমে সম্পত্তি ক্রয়, স্থায়ী সম্পত্তির বিনিময়, তারপরে একটা সম্পত্তির বিনিময়ে আরেকটা সম্পত্তি ক্রয় করা, লভ্যাংশ হিসেবে বোনাস শেয়ার ইস্যু করা, শেয়ারকে ঋণপত্রে রূপান্তর করা, এই কার্যাবলীগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ অনগদ কার্যক্রম। এগুলো কোনো অবস্থাতে নগদ প্রবাহ বিবরণীতে যোগ বা বিয়োগ হবে না, বাট এই দফাগুলোকে টিকা হিসেবে দেখাতে হবে। মনে রাখবেন, নগদ প্রবাহ বিবরণীর অর্থায়ন এবং বিনিয়োগ এই দুইটা কার্যাবলীর সাথে সংশ্লিষ্ট, অর্থাৎ শেয়ার, ঋণপত্র, তারপরে হচ্ছে যে কোনো প্রকারের স্থায়ী সম্পত্তি, এই সমস্ত বিষয়ের সাথে সম্পর্কিত, কিন্তু নগদ অর্থের আদান প্রদান নাই যে সমস্ত দফাগুলোতে, সেগুলোকে অনগদ কার্যক্রম বলা হয়ে থাকে। এগুলোকে কোথায় দেখাইতে হবে, এগুলোকে টিকা অংশে দেখাতে হবে। তাহলে আমাদের এই 9 নাম্বার কোশ্চেনের উত্তর হবে যেটা, সেটা হচ্ছে গ নাম্বার অপশন। দেখেন, বন্ডের মূল্য পরিশোধ করা, মেয়াদ শেষে বন্ডের মূল্য যদি আপনি পরিশোধ করেন, অথবা শেয়ার হোল্ডাররা অথবা বন্ড হোল্ডাররা যদি সেই বন্ডটাকে সমর্পণ করে মানে কি, মেয়াদ পূর্তির পূর্বেই যদি বন্ড হোল্ডাররা বন্ডটা সারেন্ডার করে তারা টাকা নিতে চায়, তাহলে এখানে আপনাকে বন্ডের মূল্য পরিশোধ করবেন অথবা সমর্পণের ফলে মূল্য ফেরত প্রদান করবেন। এই দফাটার দ্বারা নগদ অর্থ প্রবাহিত হয়। সো এইটাকে বলা হবে অনগদ কার্যক্রম এর অন্তর্ভুক্ত নয়। বেশ ঝামেলাপূর্ণ এবং কঠিন প্রশ্ন, 8 নাম্বার এবং 9 নাম্বার। 8 এবং 9 যতটুকু সুন্দর মতো ব্যাখ্যা দিয়ে বললাম, আশা করি এতটুকু ভালো মতো আপনারা বুঝতে পারছেন। আর যদি ভালো মতো বুঝে থাকেন, তাহলে যখন নগদ প্রবাহ বিবরণী করবেন, আশা করি এই বিষয়গুলো নিয়ে আর ঝামেলায় পড়বেন না আপনারা। ওকে, সামনে যাই, পরবর্তী প্রশ্ন দেখার চেষ্টা করি আমরা। পরবর্তী প্রশ্ন দেখব হচ্ছে কোশ্চেন নাম্বার 10, 11। খেয়াল করেন, কোশ্চেন নাম্বার 10 এখানে বলে দেওয়া আছে যে নগদ প্রবাহ বিবরণীর মধ্যে একটা হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি, আরেকটা হচ্ছে পরোক্ষ পদ্ধতি। এই দুইটা পদ্ধতির মধ্যে পার্থক্য দেখা যায় কোন কার্যক্রম অংশে? যে জায়গাটাতে ঝামেলা হয়, পার্থক্য দেখা যায়, সেটা হচ্ছে আর পরিচালন কার্যক্রম। পরিচালন কার্যক্রম অংশের মধ্যে একটু পার্থক্য হবে, কিন্তু বিনিয়োগ বা অর্থায়নে কোনো পার্থক্য এখানে নাই। তারপর কোশ্চেন নাম্বার 11, তানিশা কোম্পানি তাদের নিট লাভের পরিমাণ দেওয়া আছে 2 লক্ষ টাকা। তারপর বলছে বছরান্তে, বছরের শেষে মজুদ পণ্যের পরিমাণ, অর্থাৎ সমাপনী মজুদ পণ্য, যা একটা
চলতি সম্পত্তি। এই চলতি সম্পত্তি কি হয়েছে, 20,000 টাকা বৃদ্ধি পাইছে। তাহলে মনে রাখবেন কথাটা, বছরান্তে মজুদ পণ্য দ্বারা কাকে বোঝানো হচ্ছে, সমাপনী মজুদ পণ্যকে। আর সমাপনী মজুদ পণ্য কোন ধরনের হিসাব, আমার সাথে সাথে বলেন, সমাপনী মজুদ পণ্য কোন ধরনের হিসাব, চলতি সম্পত্তি। তাহলে এখানে চলতি সম্পত্তির পরিমাণ কি হচ্ছে, চলতি সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পেয়েছে। চলতি সম্পত্তি যদি বৃদ্ধি পায়, ভালো মতো মনে রাখেন, চলতি সম্পত্তির পরিমাণ যদি বৃদ্ধি পায়, চলতি সম্পত্তি যদি বৃদ্ধি পায়, সেটা নগদ প্রবাহ বিবরণীতে কি হবে, নগদ প্রবাহ বিবরণীতে এইটা হবে হচ্ছে বিয়োগ। নগদ প্রবাহ বিবরণীতে এটাকে বিয়োগ বা বাদ দিয়ে দেখাতে হবে। নগদ প্রবাহ বিবরণীর মধ্যে চলতি সম্পত্তির বৃদ্ধিকে কি করতে হবে, বিয়োগ করা লাগবে। আর যদি চলতি সম্পত্তির পরিমাণ হ্রাস পায়, কমে যায়, হ্রাস পেলে এটাকে করা হবে হচ্ছে যোগ, অর্থাৎ বিপরীত ধরনের নিয়ম, উল্টা নিয়ম। চলতি সম্পত্তি বাড়লে এটা হবে হচ্ছে বিয়োগ, আর চলতি সম্পত্তি কমলে এটা হবে হচ্ছে যোগ। প্রশ্ন করতে পারেন স্যার কেন, ভাই এটা অঙ্কের নিয়ম। এবার এই কেনর বিস্তারিত ব্যাখ্যা অঙ্ক করেন, অঙ্ক করলে ধীরে ধীরে আপনি বুঝতে শিখবেন। এখন আপাতত আগে এটা মাথায় সেট করে রাখেন, চলতি সম্পত্তির বৃদ্ধি বিয়োগ করে দিব, চলতি সম্পত্তির হ্রাস যোগ করে দিব, উল্টা নিয়মে করব। আর তারপরে প্রশ্নে বলা আছে প্রদেয় হিসাবের ক্ষেত্রে কি বলা, দেখেন প্রদেয় হিসাব মানে এটা কি, প্রদেয় হিসাব। প্রদেয় হিসাব কি স্যার, চলতি দায়। আমরা একটু আগে কথা বললাম চলতি সম্পত্তি নিয়ে, এখন হচ্ছে চলতি দায়। চলতি দায়ের পরিমাণ 10,000 টাকা কি হয়েছে, হ্রাস পাইছে। তাহলে চলতি সম্পত্তির পরিমাণ যদি হ্রাস পায়, এই দফাটাকে নগদ প্রবাহ বিবরণীতে কি করা হবে, বিয়োগ করা হবে, সেম প্রভাব হবে। হ্রাস পেলে কমে গেলে এটা কমানো হবে। আর চলতি দায়ের পরিমাণ যদি স্যার বৃদ্ধি পায়, বৃদ্ধি পেলে আপনি দেখাবেন হচ্ছে যোগ করে, বৃদ্ধি পেলে আমরা যোগ করব, হ্রাস পেলে আমরা হচ্ছে বিয়োগ করব। একটু ভালো মতো খেয়াল করেন, এই জায়গাটা ভালো মতো বুঝতে হবে। এই জায়গাটা যদি এই জায়গাতে ভালো মতো না বুঝে যান, তাহলে সৃজনশীল অঙ্ক করার সময় কিন্তু কান্নাকাটি করবেন, পরে আমার দোষ দিয়ে কিন্তু কোনো লাভ হবে না। আমি এখানে বুঝাই দিচ্ছি, মনোযোগ দিয়ে খেয়াল করেন। চলতি সম্পত্তির ক্ষেত্রে, চলতি সম্পত্তির ক্ষেত্রে কি স্যার, বিপরীত নিয়ম। চলতি সম্পত্তির ক্ষেত্রে হবে হচ্ছে বিপরীত নিয়ম। দেখেন চলতি সম্পত্তি যখন বৃদ্ধি পাবে তখন সেটা হবে হচ্ছে বিয়োগ, আর চলতি সম্পত্তি হ্রাস পেলে সেটা হবে হচ্ছে যোগ। দেখেন বুঝছে কিনা, চলতি সম্পত্তিতে বিপরীত নিয়ম। এবার আসেন চলতি দায়। চলতি দায় হচ্ছে সমমুখী প্রভাব, একই ধরনের প্রভাব হবে, কোনো রকমের কোনো পরিবর্তন নাই এখানে। চলতি সম্পত্তির পরিমাণটা যখন হ্রাস পাবে তখন সেটাকে আমরা হ্রাস অর্থাৎ বিয়োগ করে দেখাবো। চলতি সম্পত্তি বৃদ্ধি পেলে তখন সেটাকে আমরা যোগ করে দেখাবো। চলতি দায়ের ক্ষেত্রে, চলতি দায়ের ক্ষেত্রে, চলতি দায়ের ক্ষেত্রে সমমুখী প্রভাব হবে। তাহলে আসেন কোশ্চেনের সমাধান করি আমরা। প্রশ্নের মধ্যে বলা ছিল চলতি সম্পত্তি বৃদ্ধি পাইছে। স্যার চলতি সম্পত্তি বৃদ্ধি পাইলে আমরা কি করব, চলতি সম্পত্তির পরিমাণ বৃদ্ধি, চলতি সম্পত্তির পরিমাণ বৃদ্ধি হবে বিপরীত নিয়ম অর্থাৎ বিয়োগ। তাহলে আমাদের নিট লাভের পরিমাণ দেওয়া ছিল 2 লক্ষ টাকা, এখান থেকে এই 20,000 টাকা এইটা হবে হচ্ছে বিয়োগ। আর বলা ছিল প্রদেয় হিসাবের হ্রাস। প্রদেয় হিসাব কি, চলতি দায়। চলতি দায় হ্রাস পেলে কি হবে, হ্রাস পেলে এটা হবে হচ্ছে বিয়োগ। তাহলে এই 10,000 টাকাকে আমরা এখান থেকে বিয়োগ করে দিব, বাস আমাদের অঙ্ক শেষ। যোগ বিয়োগ করে দেখি কত আসে। 2 লক্ষ থেকে 30,000 টাকা বাদ দিলে 1,70,000 টাকা অ্যান্সার। সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার অপশন, 1,70,000 টাকা। 1,70,000। 11 নাম্বার প্রশ্নের অ্যান্সার হবে হচ্ছে ক নাম্বার অপশন, ক নাম্বার অপশন, ক নাম্বার অপশন 1,70,000 টাকা। স্যার বুঝতে পারছেন কিনা, বুঝতে পারছি কিনা এই প্রশ্ন? তাহলে এই জায়গাটা খুব ভালো মতো মনে রাখবেন, যেইটা এই জায়গাতে লিখছি সুন্দর মতো খাতার মধ্যে চাইলে আপনি নোট করে রাখেন, বা আপনি ভালো মতো মনে রাখেন, অথবা যদি মনেও না রাখতে পারেন, খাতায়ও নোট না করে থাকেন, এই জায়গাটা একটু স্ক্রিনশট দিয়ে রাখেন, এই জায়গাটা স্ক্রিনশট দিয়ে রাখেন, তাহলে আপনার সুবিধা হবে। পরবর্তীতে আপনি নোট করে নিয়ে পরবর্তীতে নোট করতে পারবেন। চলতি সম্পত্তির ক্ষেত্রে বিপরীত নিয়ম, চলতি দায়ের ক্ষেত্রে হচ্ছে স্বাভাবিক নিয়ম।
আশা করি ক্লিয়ার সবার কাছে। ওকে, সামনে যাই, আমি সামনে গিয়ে পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন 11 পর্যন্ত করলাম, আর মাত্র 4টা প্রশ্ন। দেখেন এই যে উদ্দীপক থেকে আসা প্রশ্ন, উদ্দীপক থেকে আসা প্রশ্ন আসেন, এইটা ভালো মতো সমাধান করি। দেখেন এই প্রশ্নের মধ্যে বলে দেওয়া আছে এখান থেকে আমাদেরকে যা নির্ণয় করতে হবে। দেখেন 11, 12 আর হচ্ছে 13, দুইটা প্রশ্ন সমাধান করব। তো প্রথম প্রশ্ন হচ্ছে জনাব রহিমের ব্যবসায়ে পরোক্ষ পদ্ধতিতে পরিচালন কার্যক্রম থেকে সরবরাহকৃত অর্থের পরিমাণ কত, এইটা। আর হচ্ছে তার বিনিয়োগ কার্যক্রম থেকে নিট নগদ আগমনের পরিমাণ কত। আগমন মানে হচ্ছে আন্তঃপ্রবাহ, মানে নগদ অর্থ যখন আসবে, আন্তঃপ্রবাহের পরিমাণ। আর সরবরাহকৃত মানে হচ্ছে প্রদানকৃত টাকা, অর্থাৎ এটা বহিঃপ্রবাহকে নির্দেশ করবে। তাহলে পরিচালন কার্যক্রমের বহিঃপ্রবাহ বের করব, আর হচ্ছে বিনিয়োগ কার্যক্রমের আন্তঃপ্রবাহ বের করব। দেখেন প্রশ্নের মধ্যে কি কি দেওয়া আছে, মনোযোগ দিয়ে খেয়াল করি। দেখেন প্রশ্নের মধ্যে বলছে 2018 সাল জনাব রহিম ব্যবসায়ী থেকে তথ্য নেওয়া হয়েছে যন্ত্রপাতির অবচয়ের টাকা দেওয়া আছে কত, 20,000 টাকা। ইজারাধীন সম্পত্তির অবলোপনের পরিমাণ হচ্ছে 10,000 টাকা। তারপর দেওয়া আছে হচ্ছে নিট মুনাফা, মানে হচ্ছে নিট লাভ। মনে রাখবো এই যে নিট লাভের টাকা কি করা লাগবে, নিট লাভের টাকা এর সাথে অবচয় অবলোপন এই দফাগুলোকে যোগ করতে হবে। নিট লাভের সাথে অবচয় অবলোপনকে যোগ করা লাগবে। আর বলে দেওয়া আছে এখানে আর কি কি, নগদে মেশিন বিক্রয় করা হয়েছে, তারপরে নগদে লভ্যাংশ পরিশোধ করা হয়েছে, নগদে দীর্ঘমেয়াদী বিনিয়োগ ক্রয় করা হয়েছে। এই এতগুলো নাম একবারে পড়তে গেলে আমরা একটু ঝামেলায় তো পড়বই, কোনটা কোথায় আসবে তাই মাথার মধ্যে ভালো মতো ঢোকানোটা ডিফিকাল্ট। আমি এবার একটু শর্টকাট করে বুঝাই দেওয়ার চেষ্টা করি, খেয়াল করেন। প্রথম কথা হচ্ছে আমরা 12 নম্বর কোশ্চেনটা যখন সমাধান করব কি লাগবে আমাদের, পরিচালন কার্যক্রম লাগবে। পরিচালন কার্যক্রম কোন পদ্ধতি, পরোক্ষ পদ্ধতি। পরোক্ষ পদ্ধতির মধ্যে প্রথম কথা হচ্ছে স্যার নিট লাভের পরিমাণ আসবে। নিট লাভের পরিমাণ কত দেওয়া আছে, 70,000 টাকা নিট লাভ। এই নিট লাভ 70,000 টাকা, এটার সাথে আমরা কি করব, এটার সাথে আমরা হচ্ছে আমাদের এই যে যন্ত্রপাতির অবচয়ের টাকাকে যোগ করব। অবচয়ের টাকা যোগ অবলোপনের যেই টাকা এইটা হবে হচ্ছে যোগ। তাহলে প্রথম কথা হচ্ছে অবচয়ের পরিমাণ 20,000, এইটা করব যোগ, অবলোপনের টাকা 10,000, এইটাও করব হচ্ছে যোগ। এই পর্যন্ত করলে আমাদের পরিচালন কার্যক্রম অংশটা চলে আসবে। উত্তর কত হয়, 1 লক্ষ টাকা সম্ভবত হয়, রাইট, 1 লক্ষ টাকা হবে কোশ্চেনের উত্তর। পরিচালন কার্যক্রম অংশ শেষ। এবার আমাদের যেটা করার কথা সেটা হচ্ছে স্যার জনাব রহিমের ব্যবসায়ে বিনিয়োগ কার্যক্রম, বিনিয়োগের মধ্যে কি আসবে, বিনিয়োগের মধ্যে শেয়ার আসবে না, ঋণপত্র আসবে না, বিনিয়োগের মধ্যে আসবে যে কোনো স্থায়ী সম্পত্তি ক্রয় করা বা স্থায়ী সম্পত্তি বিক্রয় করা, অন্য কোনো কোম্পানিতে বিনিয়োগ করা, অন্য কোনো কোম্পানি শেয়ার ক্রয় করা, এগুলো আসবে বিনিয়োগ কার্যক্রমে। তাহলে আসেন দেখি বিনিয়োগ কার্যক্রমের মধ্যে কি বলা আছে, নগদে মেশিন বিক্রয় করে দিছেন, মেশিন বিক্রয় করলে টাকা প্রাপ্তি হবে, এইটা আসবে হচ্ছে আমাদের বিনিয়োগ কার্যক্রম অংশে। লভ্যাংশ এইটা বিবেচনাতে আসবে না, কারণ লভ্যাংশ অর্থাৎ শেয়ার হোল্ডারদেরকে যা আপনি প্রদান করেন এইটা অর্থায়ন কার্যক্রমের মধ্যে আসে, বিনিয়োগের মধ্যে না। আর বলছে নগদে দীর্ঘমেয়াদী বিনিয়োগ ক্রয় করছেন, অর্থাৎ কোনো কোম্পানিতে আপনি বিনিয়োগ করলেন কত টাকা, 30,000 টাকা। যখন আপনি বিনিয়োগ ক্রয় করবেন তখন আপনার প্রতিষ্ঠান থেকে নগদ টাকা চলে যাবে, এটা হবে হচ্ছে মাইনাস। আর মেশিন যখন বিক্রয় করবেন তখন টাকা আসবে, এটা হচ্ছে প্লাস। তাহলে বিনিয়োগ কার্যক্রমের ফলে আমাদের টাকা আসতেছে কত, 80,000 টাকা আমাদের আসতেছে, আর বিনিয়োগ কার্যক্রমে 30,000 টাকা আমাদের চলে যাচ্ছে, মাইনাস হচ্ছে 30,000 টাকা। তাহলে 80,000 টাকা আসলো, 30,000 টাকা চলে গেল, তাহলে আলটিমেটলি থাকলো কত, 50,000 টাকা। তাহলে বিনিয়োগ কার্যক্রমের ফলে নিট নগদ আগমনের পরিমাণ, অর্থাৎ নগদ অর্থের নিট কত টাকা আগমন, অর্থাৎ
টাকার পরিমাণ বৃদ্ধি কত এটা বের করতে বলছে। তাহলে বিনিয়োগ কার্যক্রমের ফলে ৮০,০০০ টাকার বৃদ্ধি ৩০,০০০ টাকা হ্রাস, তাহলে নিট নগদের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে কত ৫০,০০০ টাকা। সঠিক উত্তর হবে হচ্ছে খ নাম্বার অপশন। দেখেন এই দুইটা প্রশ্ন বুঝছি কিনা আমরা। কোশ্চেন নাম্বার ১২, প্রশ্ন নাম্বার ১৩। ১২ নাম্বার প্রশ্নে আমরা বের করছিলাম পরোক্ষ পদ্ধতির পরিচালন কার্যক্রম অংশ, আর ১৩ নাম্বার প্রশ্নে আমরা বের করলাম বিনিয়োগ কার্যক্রম এর নগদ প্রবাহের অংশ, বিনিয়োগ কার্যক্রম অংশের নিট নগদ আন্তঃপ্রবাহের পরিমাণ। ওকে, আসেন সামনে যাই, পরবর্তী আর দুইটা কোশ্চেন করব, তারপরে আমরা চলে যাব সৃজনশীল অংশের মধ্যে। ওকে, কোশ্চেন নাম্বার 14 এবং 15। ওকে, হ্যাঁ সঠিক উত্তর সব নিচে দেওয়া আছে, একটু ঢেকে রাখি তাহলে আপনারা আর দেখবেন না। ওকে, কোশ্চেন নাম্বার 14, 15 দেখেন। কোশ্চেন নাম্বার 14, 15 এখানেও সৃজনশীল অংশের উদ্দীপকের মতো দেওয়া আছে। 14 নাম্বার প্রশ্নে আমাদেরকে বের করতে হবে অর্থায়ন কার্যক্রম, অর্থায়ন কার্যক্রম, আর 15 নাম্বার প্রশ্নে আমরা বের করব হচ্ছে পরিচালন কার্যক্রম। ওকে, শুরু করি প্রথমে অর্থায়ন অংশটা দিয়ে। অর্থায়ন অংশের মধ্যে স্যার কি আসবে? শেয়ার, ঋণপত্র ইত্যাদি বিষয়গুলো আসবে। এখানে জমি বা ভূমি ক্রয়, জমি বা ভূমি ক্রয় এটা কিসের মধ্যে আসবে? জমি বা ভূমি ক্রয় যাবে বিনিয়োগ অংশের মধ্যে, বিনিয়োগ। ভূমি ক্রয় এটা আসবে বিনিয়োগের মধ্যে। আচ্ছা, তারপরে প্রাপ্য হিসাবের বৃদ্ধি, প্রাপ্য হিসাবের বৃদ্ধি এটা আসবে পরিচালন কার্যক্রম অংশে। ঠিক আছে, প্রাপ্য হিসাবের বৃদ্ধি অর্থাৎ চলতি সম্পত্তির বৃদ্ধি, প্রাপ্য হিসাবের বৃদ্ধি মানে হচ্ছে চলতি সম্পত্তির বৃদ্ধি। আর আমরা জানি যে চলতি সম্পত্তির পরিমাণ বৃদ্ধি এইটাকে করতে হবে হচ্ছে মাইনাস, এটা হবে বিয়োগ। তাহলে ৫০,০০০ টাকা বৃদ্ধি পাইছে, ৫০,০০০ টাকা এখান থেকে হবে হচ্ছে মাইনাস, কারণ চলতি সম্পত্তির বৃদ্ধি মাইনাস হবে, আর চলতি দায়ের বৃদ্ধি তখন সেটা হবে হচ্ছে প্লাস। চলতি সম্পত্তির ক্ষেত্রে বিপরীত নিয়ম, চলতি দায়ের ক্ষেত্রে স্বাভাবিক নিয়ম। আচ্ছা, বলা আছে শেয়ার ইস্যু, শেয়ার ইস্যু এটা আসবে আমাদের অর্থায়ন কার্যক্রমের মধ্যে। তাহলে শেয়ার ইস্যুর যে ২ লক্ষ টাকা শেয়ার ইস্যু করলে ব্যবসায় টাকার আগমন ঘটবে, এটা হবে প্লাস সাইন দিয়ে রাখলাম। আর হচ্ছে লভ্যাংশ প্রদান, লভ্যাংশ প্রদান, শেয়ার হোল্ডারদেরকে লভ্যাংশ দিয়েছেন, এর ফলে টাকা কমে যাবে, এটা মাইনাস চিহ্ন দিয়ে লিখি আমরা, মাইনাস হচ্ছে ১০,০০০ টাকা। তারপর হচ্ছে প্রাথমিক খরচের অবলোপন, মনে রাখবেন অবচয় অবলোপন এগুলোকে যোগ করতে হবে কোথায়? পরিচালন কার্যক্রম অংশে। তাহলে পরিচালন কার্যক্রম অংশের মধ্যে আমাদের টাকা ছিল কত? চলতি সম্পত্তির বৃদ্ধি -৫০, আর এর সাথে আমাদেরকে যোগ করতে হবে হচ্ছে কত? ৩০,০০০ টাকা। এই ৩০,০০০ টাকা যোগ করছি কি বাবদ? অবলোপন বাবদ। অবচয় অবলোপন এই দফাগুলো হবে হচ্ছে যোগ, অবচয় অবলোপন এই দফাগুলো হবে যোগ, আর চলতি সম্পত্তির বৃদ্ধি এটা হবে হচ্ছে মাইনাস। তাহলে আমাদের হচ্ছে প্লাস ৩০,০০০ আর হচ্ছে -৫০, প্লাস ৩০ আর -৫০, দুইটাকে যদি আমরা মেলাই তাহলে আমাদের রেজাল্ট থাকে কত? রেজাল্ট থাকে হচ্ছে ২০,০০০, এবং রেজাল্ট ২০,০০০ কি? মাইনাস চিহ্নের ২০,০০০, মাইনাস চিহ্নের ২০,০০০। তাহলে সঠিক উত্তর হবে অপশন নাম্বার ঘ। আর 14 নাম্বার প্রশ্নে অর্থায়ন, অর্থায়ন কার্যক্রমের মধ্যে কি কি যেন আসছিল? এই যে শেয়ার ইস্যুর পরিমাণটা লিখছিলাম, শেয়ার ইস্যুটা হবে হচ্ছে যোগ, আর এই যে লভ্যাংশ প্রদান, লভ্যাংশ প্রদান এটা হবে হচ্ছে স্যার বিয়োগ। তাহলে ২ লক্ষ টাকা যোগ আর ১০,০০০ টাকা মাইনাস, তাহলে থাকে কত? ১,৯০,০০০ টাকা। সঠিক উত্তর হবে ক নাম্বার অপশন। তাহলে 14-র উত্তর হবে ক, আর 15-র অ্যান্সার হবে হচ্ছে ঘ। দেখেন এই প্রশ্ন দুইটা বুঝতে পারছি কিনা আমরা, বুঝতে পারছি কিনা? যারা যারা কমেন্ট করতেছিলেন, শ্যাম রায়, তারপরে হচ্ছে আফরিন স্নিগ্ধা, ওকে ফাইন। সবাই খেয়াল করি এই প্রশ্ন পর্যন্ত আমাদের সমাধান করা বুঝতে পারা হয়েছে কিনা? মোট যে 15টা প্রশ্ন করলাম, এই প্রশ্নগুলো সবগুলার উত্তর আপনি দেখবেন নিচের দিকে দেওয়া আছে, সবগুলা কোশ্চেনের অ্যান্সার এখানে দেওয়া আছে। সুন্দর মতো এই প্রশ্নগুলো আবার খুব ভালো মতো নিজেরা পড়ে রাখবেন। এখান থেকে যা যা আমরা তখন যাবত পড়লাম, এই এমসিকিউগুলো যদি আপনি ভালো মতো পড়েন তাহলে আশা করি বোর্ড ফাইনালের জন্য যথেষ্ট। এইবার আসেন আমরা একটা সৃজনশীল অঙ্ক আজকে ক্লাসে সমাধান করি। আর সৃজনশীল অংশ আপনাদের পড়ার জন্য, করার জন্য আরও অনেকগুলো সমাধান এখানে দেওয়া থাকবে।
ইজাজ আহমেদ আর্থিক বিবরণী পারেন না, খুব ভালো কথা। দ্বিতীয় পত্রে কি করবেন, কয়টা আপনাকে করতে হবে অঙ্ক? আচ্ছা তারা আপনার কমেন্ট একটু ভালো মতো দেখে নেই কী লিখছেন। দ্বিতীয় পত্রের চ্যাপ্টার কয়টা শেষ করা যাবে? স্যার আর্থিক বিবরণী পারেন না, আর্থিক বিবরণীর উপরে হচ্ছে আমার অনেকগুলো ক্লাস নেওয়া আছে, চেষ্টা করেন আগে সেই ক্লাসগুলো দেখার। যদি সেই ক্লাসগুলো দেখার পরেও দুইটা আর্থিক বিবরণীর মধ্যে একটাও যদি আপনি একেবারেই করতে না পারেন, তাহলে সেটা আমার দুর্ভাগ্য, আপনারও দুর্ভাগ্য, দেশ এবং জাতির দুর্ভাগ্য। চেষ্টা করব আর্থিক বিবরণী, আমাদের হাতে এখন অনেক সময় আছে, বোর্ড পরীক্ষার আগে আমরা আর্থিক বিবরণীর উপর আরও অনেকগুলো ক্লাস নিব। আশা করি আর্থিক বিবরণীর যে সমস্যা কথা আপনি বললেন, আশা করি সেটা সমাধান হবে। তবে আর্থিক বিবরণী যদি আপনারা একান্ত বাদ দিতে চান, সেই ক্ষেত্রে আপনারা যেই টপিকগুলো ভালো মতো পড়বেন, যেমন নগদ প্রবাহ বিবরণী এইটা, তারপরে হচ্ছে চ্যাপ্টার নাম্বার 4 যেটা শেয়ার ইস্যু, তারপরে হচ্ছে চ্যাপ্টার নাম্বার 6 যেটা আর্থিক বিবরণী বিশ্লেষণ, এই চ্যাপ্টারটা ভালো মতো পড়েন। বেতন মজুরির চ্যাপ্টারটা করেন সহজ, তারপর হচ্ছে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান পরিচিতি, এই চ্যাপ্টারটা করেন। এই 5টা চ্যাপ্টার আপনি করে যান, আপনার মিনিমাম 70-এর মধ্যে 45-50 নাম্বার আশা করি আপনি অ্যান্সার করে দিয়ে আসতে পারবেন। আশা করি খুব একটা কঠিন কিছু হবে না। আসেন খেয়াল করি আমরা আমাদের এই নগদ প্রবাহ বিবরণী টপিক থেকে আমাদের যেই রকমের সৃজনশীল প্রশ্ন আসতে পারে তার একটা নমুনা আমাদের এখানে দেওয়া আছে। একটু মনোযোগ দেই, সবাই একটু মনোযোগ দেই, খেয়াল করি। এই প্রশ্নটা ঢাকা বোর্ডের পরীক্ষায় আসা 2019-এর বোর্ড প্রশ্ন। দেখেন বলছে স্কয়ার লিমিটেড এর 2017-2018 2 বছরের এখানে তুলনামূলক আর্থিক বিবরণী দেওয়া আছে, কম্পারেটিভ ফিনান্সিয়াল স্টেটমেন্ট। 2টা বছরের আর্থিক বিবরণীর মধ্যে যে তুলনা দেওয়া আছে, তো তুলনাগুলোর মধ্যে এখানে হিসাবের নামগুলো দেখেন, চলতি সম্পত্তির পরিমাণ দেওয়া, তারপরে আবার এখানে হচ্ছে চলতি দায়ের পরিমাণটা দেওয়া, 2018 সালের একটা তথ্য, 2017 সালের একটা তথ্য। এখানে প্রথমে নগদ তহবিলের পরিমাণ 18 সালে হচ্ছে 1,50,000 আর 17 সালে এটা ছিল কত, 80,000 টাকা। তার মানে 18 সালে এসে নগদ টাকার পরিমাণটা বৃদ্ধি পাইছে কত, 70,000 টাকা। 80,000 টাকা ছিল আর হয়েছে কত, 1,50,000, তার মানে বৃদ্ধি পাইছে কত, 70,000 টাকা। প্রাপ্য হিসাবের পরিমাণ, তাহলে নগদ তহবিলের পরিমাণটা হচ্ছে বৃদ্ধি পাইছে কত, 70। প্রাপ্য হিসাব ছিল 75,000 আর 18 সালে এসে হয়েছে 70,000 টাকা, তার মানে প্রাপ্য হিসাবের পরিমাণটা হ্রাস পাইছে কত, 5,000 টাকা হচ্ছে হ্রাস। তারপরে মজুদ পণ্য চলতি সম্পত্তি, মজুদ পণ্যের পরিমাণ 90,000 ছিল আর হয়েছে 1,10,000 টাকা, তার মানে মজুদ পণ্যের পরিমাণটা হচ্ছে বৃদ্ধি পাইছে কত, বৃদ্ধি পাইছে 20,000 টাকার বৃদ্ধি পাইছে। 3টা উপাদান চলতি সম্পত্তি, 3টার মধ্যে 2টা উপাদান হচ্ছে বৃদ্ধি পাইছে। চলতি সম্পত্তি বৃদ্ধি, চলতি সম্পত্তির পরিমাণ যখন বৃদ্ধি পায়, আমরা পড়ছি একটু আগে, চলতি সম্পত্তির পরিমাণ যদি বৃদ্ধি পায় তাহলে কি হবে, মাইনাস হবে। আর যেই উপাদানটা হ্রাস পাইছে, চলতি সম্পত্তির পরিমাণ হ্রাস পাইলে সেটাকে যোগ করে দেখাইতে হবে। তাহলে প্রাপ্য হিসাবের পরিমাণ হ্রাস, এই টাকাটা অর্থাৎ 5,000 টাকা যে হ্রাস পাইছে এটাকে আপনি যোগ করবেন, আর নগদ টাকার যে বৃদ্ধি এবং মজুদ পণ্যের যে বৃদ্ধি, এই দুটাকে আমরা হচ্ছে মাইনাস করব। পরিচালন অংশের মধ্যে আমরা এটাকে মাইনাস করে দেখাবো। তারপরে দেখেন প্রশ্নের মধ্যে আর যা যা বলে দেওয়া আছে, চলতি দায়ের ক্ষেত্রে খেয়াল করি আমরা, চলতি দায়ের ক্ষেত্রে কি বলে দেওয়া আছে, বকেয়া খরচ ছিল 12,000 টাকা, এখন হয়েছে 20,000 টাকা, অর্থাৎ বকেয়া খরচের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। কত টাকার বৃদ্ধি, 8,000 টাকার বৃদ্ধি। চলতি দায়ের বৃদ্ধি পেলে এই টাকাটাকে আপনি বৃদ্ধি অর্থাৎ যোগ করে দেখাবেন। প্রদেয় হিসাব ছিল 80,000 টাকা, এখন হয়েছে 70,000 টাকা, তার মানে প্রদেয় হিসাবের পরিমাণটা হ্রাস পাইছে। কত টাকা হ্রাস, 10,000 টাকা হ্রাস। হ্রাস যখন পাবে তখন সেটাকে আপনি বিয়োগ করে দেখাবেন। হ্রাস পেলে হবে হচ্ছে বিয়োগ আর বৃদ্ধি পেলে হবে হচ্ছে যোগ, স্বাভাবিক নিয়ম। প্রদেয় আয়কর 8,000 টাকা ছিল, এবছরে হয়েছে 5,000 টাকা, অর্থাৎ প্রদেয় আয়করের পরিমাণটাও হ্রাস পাইছে কত, 3,000 টাকার হ্রাস। হ্রাস পেলে কি হবে, হ্রাস পেলে আপনিও হ্রাস করবেন, মাইনাস করে দিবেন। আশা করি এটা বুঝছি।
বৃদ্ধি পেলে বৃদ্ধি করবেন, আর হ্রাস পেলে কি করবেন, হ্রাস করবেন বা মাইনাস করবেন। এই হলো আমাদের আর্থিক বিবরণীর তথ্যগুলো দেওয়া আছে। তো এখান থেকে কি বের করতে হবে সেই জায়গাটা আমরা যদি দেখার চেষ্টা করি, আরও তথ্যাবলী দেওয়া আছে। তথ্যগুলো হচ্ছে আপনার আসবাবপত্র আপনি ক্রয় করছেন 1,00,000 টাকার, আর পুরাতন আসবাবপত্র বিক্রয় করছেন 20,000 টাকার। আসবাবপত্র ক্রয় নগদ অর্থের বহিঃপ্রবাহ, অর্থাৎ এইটা হবে হচ্ছে মাইনাস, আর পুরাতন যন্ত্রপাতি বিক্রয় করলে টাকা বাড়বে, এটা হবে হচ্ছে প্লাস। আর আসবাবপত্র কোন কার্যক্রম, আসবাবপত্র যাবে হচ্ছে বিনিয়োগ কার্যক্রম অংশে, আসবাবপত্র যাবে বিনিয়োগ কার্যক্রম অংশে। আর 2 নাম্বার তথ্যের মধ্যে দেখেন বলা আছে শেয়ার ইস্যু আর হচ্ছে নগদ লভ্যাংশ প্রদান। এই শেয়ার ইস্যু এবং নগদ লভ্যাংশ প্রদান এই দুইটা যাবে অর্থায়ন কার্যক্রম এর মধ্যে, এবং অর্থায়ন কার্যক্রমের মধ্যে শেয়ার ইস্যু করলে টাকা বাড়বে, এটা হবে হচ্ছে যোগ, কিন্তু লভ্যাংশ প্রদান করলে টাকা কমবে, এইটা হবে হচ্ছে বিয়োগ। তাহলে অর্থায়ন কার্যক্রমের মধ্যে আসবে শেয়ার ইস্যু আর লভ্যাংশ, বিনিয়োগ কার্যাবলীর মধ্যে আসবে আসবাবপত্র ক্রয় আর পুরাতন যন্ত্রপাতি বিক্রয়। এই হলো মোটামুটি আমাদের প্রশ্ন। দেখেন এবার প্রশ্নের মধ্যে আপনাদেরকে যা যা নির্ণয় করতে হবে। ক নাম্বার অংশে আপনাকে চলতি সম্পদ এবং চলতি দায়ের তুলনামূলক হ্রাস বৃদ্ধি দেখাইতে বলা হয়েছে। কোনটা বৃদ্ধি পাইছে কোনটা হ্রাস পাইছে এটা নির্ধারণ করতে হবে আপনাকে, এটার পরিমাণ নির্ণয় করব। ওকে, তাহলে চলতি সম্পত্তির হ্রাস বৃদ্ধি অলরেডি আমরা মুখে মুখে করছি, এই জায়গাটা আমরা একটু ভালো মতো ক্লিয়ার হওয়ার চেষ্টা করব। আর হচ্ছে খ নাম্বার প্রশ্নে নিট মুনাফা, নিট লাভের পরিমাণ 30,000 টাকা ধরে নিতে বলছে। ধরে কি হবে, পরিচালন কার্যক্রম অংশ দেখাইতে হবে। পরিচালন কার্যক্রম অংশের মধ্যে আমরা চলতি সম্পত্তির হ্রাস বৃদ্ধি, চলতি দায়ের হ্রাস বৃদ্ধি এগুলাকে যোগ বিয়োগ করব। মনে রাখবেন চলতি সম্পত্তির পরিমাণ যখন বৃদ্ধি পাবে তখন সেটা হবে মাইনাস, কিন্তু চলতি দায়ের পরিমাণ হ্রাস পেলে সেটা হবে হচ্ছে প্লাস। আর চলতি দায়ের ক্ষেত্রে স্বাভাবিক নিয়ম, চলতি দায় বৃদ্ধি পেলে আপনি বৃদ্ধি করবেন, যোগ করবেন, চলতি দায়ের পরিমাণ যখন হ্রাস পাবে আপনিও তখন হ্রাস করবেন, মাইনাস করে দেখাবেন। ঠিক আছে, ওকে। তারপরে দেখেন গ নাম্বার অংশে আপনাকে একটা পূর্ণাঙ্গ নগদ প্রবাহ বিবরণী করতে বলা হয়েছে, যেটার পরিচালন কার্যক্রম অংশ আপনি খ নাম্বার অংশেই করে ফেলতেছেন। গ নাম্বারে শুধু আপনাকে বিনিয়োগ আর অর্থায়নটুকু যুক্ত করলে অঙ্ক সমাধান হয়ে যাবে। এটার সমাধান কিভাবে করতে হবে আমি আপনাদেরকে দেখাইতে চাই। আসেন আপনারা আমার সাথে সাথে মনোযোগ সহকারে দেখবেন। প্রথম 1 নাম্বার যে প্রশ্ন আমাদের ক নাম্বার, যেটা আমরা ক নাম্বারটা সমাধান করি, কিভাবে সমাধান করবেন তার সুন্দর করে আমাদের এখানে বোর্ডের মধ্যে লিখে দেওয়া আছে। শুধু এই জায়গাটা মনোযোগ সহকারে দেখেন আপনারা। এই পরীক্ষার প্রশ্নগুলো খুবই সহজ। আপনি অন্য যে কোনো অঙ্ক, যেমন বিশেষ করে অব্যবসায়ী প্রতিষ্ঠান, তারপরে হচ্ছে আপনার অংশীদারি ব্যবসায়ের হিসাব নিকাশ, অনেক কঠিন, মানে হচ্ছে একটু বড় টাইপের অঙ্ক হয়, অনেকগুলো ছক টক করতে হয়। সো অংশীদারি এবং আমরা যদি অব্যবসায়ী যদি বাদ দেই, আমরা নগদ প্রবাহ বিবরণী এই চ্যাপ্টারটা মাস্ট সবাই অ্যান্সার করব। এবং এটা যেহেতু এতদিন শর্ট সিলেবাসে ছিল না, সো এটার বিগত বছরের বোর্ড প্রশ্ন পাইতে হলে আপনাকে সে 2019, 18 এই সালের প্রশ্নগুলোই প্র্যাকটিস করতে হবে। সো আমার কাছে মনে হয় যে এই টাইপের প্রশ্নগুলো যদি আপনারা করে রাখেন পরীক্ষাতে খুব সহজেই নগদ প্রবাহ বিবরণী থেকে 10-এ 10 পাওয়া সম্ভব। দেখেন প্রথম যে প্রশ্ন ক নাম্বার, এখানে আমাদের চলতি সম্পত্তি আর হচ্ছে চলতি দায় এই দুইটার তুলনামূলক হ্রাস বৃদ্ধির পরিমাণ নির্ণয় করতে বলা আছে। আসেন হ্রাস বৃদ্ধির পরিমাণ নির্ণয় করি। প্রথমে চলতি সম্পদের হ্রাস ও বৃদ্ধি দেখাইতে হবে। আমরা দেখে আসছিলাম নগদ তহবিলের পরিমাণটা বৃদ্ধি পাইছিল 70,000 টাকা, প্রাপ্য হিসাবের পরিমাণটা ছিল হ্রাস, যেটা হ্রাস সেটাকে আপনারা মাইনাস চিহ্ন অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে রাখবেন। আর মজুদ পণ্যের পরিমাণ ছিল বৃদ্ধি, মজুদ পণ্যের পরিমাণ বৃদ্ধি। তাহলে দুটা জিনিস বৃদ্ধি পাইছে, নগদ তহবিল বৃদ্ধি আর মজুদ পণ্যের হচ্ছে বৃদ্ধি। আর প্রাপ্য হিসাবের পরিমাণটা কি হয়েছে, হ্রাস পাইছে। তো টোটালটা যোগ করলে আপনি রেজাল্ট পাবেন কত, 85,000 টাকা। তার মানে মোট চলতি সম্পত্তি বৃদ্ধি পাইছে কত, 85,000 টাকা। জাস্ট এই সিকোয়েন্সে আপনাকে উত্তরটা লিখতে হবে খাতায়।
তারপরে দেখেন আমরা যদি পরবর্তী অংশটা দেখি, চলতি দায়ের হ্রাস বৃদ্ধি নির্ণয় যখন করব, চলতি দায়ের ক্ষেত্রে বকেয়া খরচের পরিমাণটা বৃদ্ধি, অপর দিকে বাকি দুইটা প্রদেয় হিসাব আর হচ্ছে প্রদেয় আয়কর, এই দুটার পরিমাণ হচ্ছে হ্রাস পেয়েছে। যে দুইটা হ্রাস পাইছে সেই দুইটা হচ্ছে মাইনাস চিহ্ন আকারে দেখানো আছে। প্রদেয় হিসাব পাওনাদার হ্রাস পাইছে 10,000 টাকা, আর প্রদেয় আয়কর হ্রাস পাইছে হচ্ছে 3,000 টাকা। অপরদিকে বকেয়া খরচের পরিমাণটা বৃদ্ধি পাইছিল 8,000। তাহলে এখান থেকে 10 আর 3 13 হচ্ছে মাইনাসের, আর 8,000 টাকা হচ্ছে প্লাসের। সো যোগ বিয়োগ করলে থাকে কত? মাইনাস 5,000 টাকা। তার মানে চলতি দায়ের পরিমাণ কি হয়েছে? হ্রাস পাইছে। কত? 5,000 টাকা। চলতি দায়ের পরিমাণের হচ্ছে হ্রাস, আর চলতি দায়ের পরিমাণের হচ্ছে বৃদ্ধি। দেখেন বুঝতে পারছেন কিনা প্রশ্ন? এই প্রশ্নের সমাধান বুঝতে পারছেন কিনা আমাকে বলেন। আমাকে বলেন যে এই প্রশ্নের উত্তর আপনারা বুঝতে পারছেন কি না। কারো সমস্যা আছে কিনা? কারো সমস্যা আছে কিনা এই প্রশ্নে? এই যে 1 নাম্বার কোশ্চেনটা আমরা করলাম, এই পর্যন্ত সবার কাছে ক্লিয়ার কিনা? সবাই এই পর্যন্ত ক্লিয়ার হইতে পারছেন কিনা? ওকে, আসেন এবার আমরা খ এবং গ নাম্বারে যাই। খ নাম্বার প্রশ্ন গিয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহের পরিমাণ, পরিচালন কার্যাবলীর দ্বারা নিট নগদ অর্থের পরিমাণের হ্রাস বৃদ্ধি আমরা দেখাবো। পরিচালন কার্যক্রম অংশের মধ্যে নিট মুনাফার পরিমাণটা যেটা প্রশ্নে উল্লেখ করা আছে, প্রশ্নে বলা ছিল নিট মুনাফার পরিমাণ 30,000 টাকা ধরতে হবে। নিট মুনাফা 30,000। এবারে নিট মুনাফার সাথে আমরা কিছু বিষয়কে সমন্বয় করব। কোনগুলো সমন্বয়? মনোযোগ সহকারে খেয়াল করেন, ভালো মতো দেখেন। এখানে বলছে প্রাপ্য হিসাবের হ্রাস, প্রাপ্য হিসাবের হ্রাস অর্থাৎ চলতি সম্পত্তির হ্রাস, চলতি সম্পত্তির পরিমাণ হ্রাস। চলতি সম্পত্তির পরিমাণ হ্রাস পেলে চলতি সম্পত্তির পরিমাণ হ্রাস কত? চলতি সম্পত্তির পরিমাণ হ্রাস পাইছে কত? এখানে 20,000 টাকা। না ভুল, এইটা চলতি সম্পত্তির পরিমাণ হ্রাস, এটা হচ্ছে 5,000 টাকা। চলতি সম্পত্তির পরিমাণ হ্রাস 5,000। আর মজুদ পণ্যের যেটা বৃদ্ধি, মজুদ পণ্যের বৃদ্ধি এইটা হচ্ছে আপনার 20,000 টাকা। তাহলে যখন চলতি সম্পত্তি হ্রাস পায়, তারা সব মুছে দেই, মুছে আবার দাগ দেই, একটা লাইন আমার টাকা উপরে উঠে গেছে, এই জন্য হিসাবটা মিলাইতে সমস্যা হচ্ছে। এই যে প্রাপ্য হিসাবের হ্রাস, প্রাপ্য হিসাবের হ্রাস এইটা হবে হচ্ছে যোগ, আর মজুদ পণ্যের বৃদ্ধি, মজুদ পণ্য বৃদ্ধি পাইলে তখন সেটা হবে হচ্ছে বিয়োগ হিসাবে দেখানো হবে। তারপর বকেয়া খরচের বৃদ্ধি, বকেয়া খরচের পরিমাণ বৃদ্ধি অর্থাৎ দায়ের বৃদ্ধি, বৃদ্ধি পাইলে সেটা যোগ হবে। আর প্রদেয় হিসাব এবং প্রদেয় আয়কর যে দুটা দায় হ্রাস পাবে, হ্রাস পেলে এই দুটাকে বিয়োগ করে দেখাতে হবে। সো এই পর্যন্ত যোগ বিয়োগ করলেই আপনি পেয়ে যাবেন পরিচালন কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহের পরিমাণ যত টাকা আসে। 30 থেকে 20,000 টাকা বাদ দিয়ে অ্যান্সার হবে হচ্ছে 10,000 টাকা। এই হচ্ছে আমাদের পরিচালন কার্যক্রম অংশ। পরিচালন কার্যক্রম অংশের মধ্যে, পরিচালন কার্যক্রম অংশের মধ্যে আমরা চলতি সম্পত্তি এবং চলতি দায়ের হ্রাস বৃদ্ধির পরিমাণ, শ্যামা রায় স্যার নগদ তহবিল বৃদ্ধি পেয়েছে, নগদ তহবিল যেটা বৃদ্ধি পাবে সেটা আসবে হচ্ছে সবার লাস্টে। নিট নগদ তহবিলের পরিমাণ বৃদ্ধি, নগদ তহবিলের বৃদ্ধি এইটা পরিচালন কার্যক্রম অংশের মধ্যে আসবে না, পরিচালন কার্যক্রম অংশের মধ্যে আসবে না। নগদ তহবিলের বৃদ্ধিটা একদম লাস্টে যাবে। লাস্টে পরিচালন, বিনিয়োগ, অর্থায়ন 3টা কাজের পরে সবার লাস্টে গিয়ে নগদ তহবিলের বৃদ্ধিটা আপনি লিখবেন। নগদ তহবিল ছাড়া, নগদ তহবিল ছাড়া আর যেই 2টা চলতি সম্পত্তি দেওয়া আছে এই 2টা কিন্তু এখানে আসছে, প্রাপ্য হিসাবও আসছে, মজুদ পণ্যও আসছে, আর চলতি দায়ের যে 3টা দফা ছিল 3টাই আসছে। তাইলে চলতি সম্পত্তির মধ্যে নগদ তহবিল যেইটা, এইটা পরিচালন কার্যক্রমের মধ্যে আসবে না। এটা কোথায় যাবে? এটা সবার শেষে যাবে, যেটা আমরা গ নাম্বার অংশে দেখব। এই নগদ তহবিল বাদ দিয়ে বাকিটুকু আশা করি ক্লিয়ার আমাদের কাছে। বাকিটুকু যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আসেন আমরা পরবর্তী প্রশ্নে যাই। প্রশ্ন নাম্বার গ দেখি। এই গ নাম্বার অংশ যেখানে আপনাকে পুরো একটা নগদ প্রবাহ বিবরণী করতে হবে, এই জায়গাটা মনোযোগ সহকারে দেখেন, এই জায়গাটা দেখেন মনোযোগ সহকারে, তাইলে একদম ভালো মতো বুঝে ফেলবেন। যেটা নিয়ে আপনাদের প্রশ্ন ছিল, স্যার এই যে আমাদের নগদ অর্থের পরিমাণ যে বৃদ্ধি পাইছে, এই যে দেখেন নিট নগদ প্রবাহের বৃদ্ধি,
নগদ প্রবাহের পরিমাণ বৃদ্ধি পাইছিল কত? 70,000 টাকা। এই টাকাটা নগদ প্রবাহ বিবরণী অংশে পরিচালন কার্যক্রম, বিনিয়োগ কার্যক্রম, অর্থায়ন কার্যক্রম এইটা করার পরে সবার লাস্টে গিয়ে নগদ তহবিলের বৃদ্ধি দেখাতে হবে। নগদ তহবিল, নগদ তহবিল আপনি এই জায়গাতে এসে লিখবেন। তাহলে নগদ তহবিল যেটা চলতি সম্পত্তি, এটা পরিচালন অংশের মধ্যে যাবে না, এটা আসবে নগদ প্রবাহ বিবরণীর সর্বশেষে। তিনটা কার্যক্রম দেখানোর পরে। আশা করি ক্লিয়ার। 70,000 টাকা কোন জায়গা থেকে আসছে আশা করি ক্লিয়ার সবার কাছে। প্রারম্ভিক নগদ তহবিল ছিল কত? প্রারম্ভিক নগদ তহবিল ছিল 80,000 আর এই বছরের বৃদ্ধি কত? 70,000, দুইটা মিলে 1,50,000। দেখেন অঙ্কটা সমাধান হবে এরকম। পরিচালন কার্যক্রম অংশ থেকে যে নগদ প্রবাহ, যেটা আমরা খ নাম্বার অংশ থেকে পাবো, খ নাম্বার অংশ থেকে পাচ্ছিলাম কত? 10,000 টাকা। আর বিনিয়োগ কার্যক্রম অংশের মধ্যে যে দুইটা দফা, আসবাবপত্র ক্রয়, ক্রয় করলে কি হবে? টাকা চলে যাবে, এইটা হবে মাইনাস। যন্ত্রপাতি বিক্রয়, বিক্রয় করলে টাকা কি হবে? বৃদ্ধি পাবে। দেখেন হ্রাস 1 লক্ষ টাকা মাইনাস আর বৃদ্ধি 20,000 টাকা প্লাস, দুইটা মিলে রেজাল্ট কত হয়? দুইটা মিলে রেজাল্ট থাকে হচ্ছে মাইনাস 80,000 টাকা। এবার আসি অর্থায়ন। অর্থায়নের মধ্যে শেয়ার ইস্যু, শেয়ার ইস্যু করলে টাকা বৃদ্ধি পাবে আর লভ্যাংশ প্রদান, প্রদান করলে টাকা কমে যাবে। তাহলে বৃদ্ধি ছিল 1,50,000 আর হ্রাসের পরিমাণ হচ্ছে -10। তাহলে এই দুটা মিলে থাকে কত? 1,40,000। এবার দেখেন আমরা টোটাল যোগ বিয়োগটা পেয়ে যাচ্ছি। কোথায় দেখেন? এই যে 10,000 টাকা আর এই যে হচ্ছে -80,000 থাকে কত? 70,000 টাকা, 70,000 টাকা। আর এখানে হচ্ছে কত? 1,40,000 টাকা। তো 70 থেকে 1,40,000 বাদ দিলে আপনি পাচ্ছেন নিট নগদ পরিমাণ বৃদ্ধি পাইছে কত? 70,000 টাকা। আর এখানে প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত ছিল 80,000, তাহলে সমাপনী নগদ উদ্বৃত্তের পরিমাণ কত হয়? 1,50,000 টাকা, 1,50,000 টাকা। এ হচ্ছে আমাদের টোটাল প্রশ্নের সমাধান। দেখেন এই পর্যন্ত সবার মাথায় ঢুকছে কিনা, বুঝতে পারছেন কিনা? ক্লিয়ার? ওকে, তাহলে আমরা যা যা করলাম এখান থেকে আমরা 3টা প্রশ্ন করলাম, ক, খ, গ। এটার সমাধান আমরা অলরেডি করছি। আর আপনাদের বোঝার জন্য, করার জন্য আমি আপনাদেরকে এই রকমের অনেকগুলো প্রশ্ন 1 নাম্বারটা করাই দিলাম। বাকি আরও অনেকগুলো প্রশ্ন আপনাদেরকে জাস্ট আমি দেখাই দিচ্ছি। এই যে রাজশাহী বোর্ড 2019-এর প্রশ্ন, রাজশাহী বোর্ড পরীক্ষার 2019 সালের প্রশ্ন এই যে এখানে দেওয়া আছে। সুন্দর মতো নিজেরা পুরা প্রশ্নটা ভালো মতো বুঝে শুনে করবেন। রাজশাহী বোর্ড 2019-এর প্রশ্ন। তারপরে সামনে যাই, সামনে গিয়ে আসেন পরবর্তী প্রশ্ন দেখি। প্রত্যেকটা কোশ্চেনের সমাধান আপনারা পেয়ে যাবেন। রাজশাহী বোর্ডের পরে আর কোনটা দেওয়া আছে? রাজশাহী বোর্ডের পরে পুরা প্রশ্ন ক, খ, গ তিনটাই সমাধান দেওয়া আছে। রাজশাহী বোর্ডের পরে দেওয়া আছে আমাদের হচ্ছে 3 নাম্বার প্রশ্নটা কোন বোর্ড? এই যে যশোর বোর্ড 2019, যশোর বোর্ড 2019-এর প্রশ্ন। একটু এলোমেলো করে দেওয়া আছে, আমি পিডিএফে যখন দিব তখন সাজায় গুছাই দিব আপনাদের। আশা করি তেমন একটা সমস্যা হবে না আপনাদের। যশোর বোর্ডের সমাধানটা দেওয়া আছে। ঢাকা বোর্ড করলাম, রাজশাহী বোর্ড, যশোর বোর্ড সমাধান সহকারে দেওয়া আছে। জাস্ট আপনারা এই প্রশ্নগুলো দেখে দেখে ভালো মতো বুঝে বুঝে নিজেরা করার চেষ্টা করবেন। এবং এখানে যে প্রশ্নগুলো, আরও একটা প্রশ্ন, মৃত্তিকা কোম্পানি, মৃত্তিকা কোম্পানি এটা কোন বোর্ড দাঁড়ান দেখে নেই। এইটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2019-এর প্রশ্ন, কুমিল্লা বোর্ড 2019-এর প্রশ্ন। সো অনেকগুলো বোর্ড পরীক্ষার প্রশ্ন আপনাদের করার জন্য, বোঝার জন্য আমি দিয়ে রাখছি। সো সবগুলো প্রশ্ন আপনারা নিজেরা একটু সমাধান করবেন। এখানে সম্ভবত সৃজনশীল প্রশ্ন মোট 5টা বা 6টা দেওয়া আছে, মোট 6টা, মোট 6টা প্রশ্ন আপনাদের করার জন্য দেওয়া আছে। একটা আমরা করলাম। এই তারপর দিনাজপুর বোর্ড 2019 এটা করবেন। তারপরে হচ্ছে আর 2018 সালের যে সম্মিলিত বোর্ড পরীক্ষা ছিল সম্ভবত সেইটার প্রশ্ন এখানে দেওয়া থাকার কথা। ঢাকা, যশোর, সিলেট, দিনাজপুর 2018 সালে যে একটা সমন্বিত পরীক্ষা হয়েছে, সেই সমন্বিত পরীক্ষার প্রশ্নটা এখানে। এই বছরও তো আপনাদের সমন্বিত পরীক্ষায় আশা করি হবে। সকল বোর্ডের জন্য সেম প্রশ্নে পরীক্ষা, এটা খুব বেশ ভালো হবে। যদি উদ্যোগটা কার্যকর হয় তাহলে খুব মানে সুবিধা হবে স্টুডেন্টদের জন্য। আর হচ্ছে রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল বোর্ড মিলে যে এই সমন্বিত বোর্ড প্রশ্ন ছিল সেইটা। মোট আমাদের এখানে 6টা নগদ প্রবাহ বিবরণীর প্রশ্ন দেওয়া আছে
1 নাম্বারটা আমি করাই দিলাম, আর বাকিগুলো আপনারা সমাধান দেখে দেখে নিজেরা একটু করার চেষ্টা করবেন। এবং এখানে যে কয়টা বোর্ড প্রশ্ন দেওয়া আছে, জাস্ট এই কয়টা বোর্ড প্রশ্ন যদি আপনি বুঝে বুঝে সমাধান করতে পারেন, তাহলে আশা করি নগদ প্রবাহ বিবরণী থেকে আর তেমন কোনো সমস্যা আপনাদের থাকবে না, এবং কমনও আশা করি পরীক্ষার হলে পাবেন। সো এই পর্যন্ত ভালো মতো নিজেরা করবেন, আর যদি কোনো অঙ্ক বুঝতে সমস্যা হয় সেটা আমাকে জিজ্ঞাসা করলে আমি অথবা পরবর্তী ক্লাসে আপনাদেরকে সমাধান দিয়ে দেওয়ার চেষ্টা করব। সো নগদ প্রবাহ বিবরণী থেকে গত দিনের ক্লাস এবং আজকের ক্লাস, দুইটা ক্লাস মিলে আপনারা বেসিক অংশের আলোচনা, তারপর এমসিকিউগুলো, সৃজনশীল প্রশ্নগুলো, এগুলো যদি ভালো মতো আয়ত্তে নিয়ে আসতে পারেন, আশা করি এমসিকিউতে 2টা বা 3টা প্রশ্ন আর সৃজনশীলের 1টা প্রশ্ন খুব ভালো মতোই আপনারা পরীক্ষার হলে সমাধান করতে পারবেন। সো আমরা এই চ্যাপ্টারটা এখানে শেষ করতেছি। আমরা পরবর্তী আর একটা চ্যাপ্টার আমাদের বাকি, সেটা হচ্ছে অংশীদারি ব্যবসায়। আমরা পরবর্তী ক্লাসে অংশীদারি ব্যবসায়টা শুরু করব। অংশীদারি ব্যবসায়ের উপর আমাদের হচ্ছে মোট 3টা ক্লাস থাকবে, আর 3টা ক্লাস হলে মোটামুটি আমাদের এই সেকেন্ড পেপারের ফুল জার্নি আপনাদের সাথে শেষ হয়ে যাবে। সো এইচএসসি 26 এবং 27 আমরা একদম শেষের দিকে চলে আসছি। লাস্টের যে টপিকটা আমাদের বাকি আছে অংশীদারি, সেই ক্লাসগুলো অবশ্যই সবাই টাইমলি করার চেষ্টা করবেন। ঠিক আছে, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আমরা আর কিছুক্ষণ পরেই হচ্ছে ফিনান্স ক্লাস শুরু করব। যারা যারা ফিনান্স ক্লাস করেন তারা অবশ্যই ক্লাসে উপস্থিত থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ সবাইকে। একজন বলছেন স্যার আমার ক্লাস কবে কবে হয়? স্যার গ্রুপে একটু খেয়াল রাখবেন, গ্রুপের মধ্যে যে নোটিশ দেওয়া থাকে নোটিশ অনুযায়ী ক্লাস করবেন। গ্রুপে ক্লাসের আগে নোটিশ জানিয়ে দেওয়া হয়, একটু গ্রুপ খেয়াল করতে হবে। আগামী 3-4 দিন নিয়মিত আমার ক্লাস থাকার সম্ভাবনা আছে, সো একটু গ্রুপে সবাই খেয়াল করে ক্লাসগুলো করে নেবেন। ওকে, আল্লাহ হাফেজ সবাইকে।